ফের অস্থির চালের বাজার। কুষ্টিয়া মোকামে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 4 টাকা বাড়তি দামে, সুগন্ধিতে বেড়েছে 10 টাকা। বড় বন্যার পূর্বাভাস, 15 জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। উত্তর ও মধ্যাঞ্চলে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপরে। কোটা বিরোধীদের বাংলা ব্লকেট, শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন। সপ্তাহ জুড়ে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্বিগ্ন শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী নিয়ে দ্বন্দ্ব। পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমনকে গুলি করে হত্যা, আটক 3। এবং বেনজিরের আশীর্বাদে পিয়ন থেকে কোটিপতি গাজীপুরের মোমেন ক্রসফায়ারের ভয় দেখিয়ে দখল করেন সংখ্যালঘুদের জমি। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো কোনো চালের দাম আবার বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি, সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমান সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে, আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মাল কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনার ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশের 15 জেলায় বন্যায় পানিবন্দী কয়েক লাখ পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সড়কে পানি ওঠায় অনেক জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দেশের 15টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 34টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় 4960 হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি। রাস্তাঘাট দিয়ে ভিতরে আঙুলের এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানি।
পানি আরও 2-3 দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক। 7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2,000 মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও 4 উপজেলার 29টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত 70,000 পরিবার। টানা 8 দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার 185 সেন্টিমিটার, ধলাই 376 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার 185 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে 168টি প্রাথমিক বিদ্যালয় ও 35টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। গরুগর পানি ধান বীজ ফালাইছিলাম, আবার পানি লই আছে। পানি আইছে, এরপর থেকে আমরা পানি তুই বাস করতেছি। ও গরুর ভিতরে চুকির উপরে বয়াতে এতটা দিন ধরে পানি হয়ে গেল, আজ বন্ধু কোনো খেওয়াই একটা মাইসে দিয়েছে না আমরা রে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, টাঙ্গাইল থেকে বন্যা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উজানির ঢল এবং বৃষ্টিপাত কারণে কিন্তু টাঙ্গাইলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যমুনার পানি প্রায় 36 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় লোকালয় পানি কিন্তু প্রবেশ করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যেটি হচ্ছে ভুয়াপুর উপজেলা এবং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ কারণে কিন্তু তাদের যে শিক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে এবং এই পানি প্রবেশ করার কারণে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাও কিন্তু যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছে এবং তাদের কিন্তু শিক্ষা কার্যক্রমে অনেকটাই ভোগান্তি হচ্ছে। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের 4টি উপজেলাতে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু অনেকটাই লোকালয় পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেকেই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা শিক্ষক রয়েছেন, কি অবস্থা, পানি কবে প্রবেশ করেছে এবং শিক্ষা কার্যক্রমে কতটা ব্যাহত? ধন্যবাদ। আজ 5 দিন যাবৎ এই ভবর থানার কোনাবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে এবং শ্রেণীকক্ষে পানি প্রবেশ করেছে, অফিস কক্ষে প্রবেশ করেছে। তবে শিক্ষা কার্যক্রম এই পানির মধ্যেই চালিয়ে যেতে হচ্ছে। কারণ হচ্ছে যে পরীক্ষা সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের যে পরীক্ষা তার ষান্মাসিক মূল্যায়ন হচ্ছে, তার কারণে পরীক্ষার কোনো বন্ধ করার সুযোগ নাই। তবে ছাত্রছাত্রী যথেষ্ট দুর্ভোগ কষ্টের মধ্য দিয়ে অবতীর্ণ হচ্ছে। তো আমরা শিক্ষকরাও অনেক কষ্ট হচ্ছে, অনেকের বাড়িতে পানি উঠে গেছে, দুর্ভোগ চরম সীমায়। তবে আমাদের প্রতিষ্ঠানে কিছু নথিপত্র এবং কিছু বেঞ্চ প্রতি বছরই ক্ষতি হয়। এবছরও যেহেতু 5 দিন তো আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এই পশ্চিম পাশে যমুনার একটা বাঁধ হলে হয়তো এই স্থায়ী একটা সমাধান হয়তো এই প্রতিষ্ঠানকে রক্ষা করা যেত। জি, ধন্যবাদ। প্রতি বছরই এখানে পানি আপনাদের প্রবেশ করে কিনা? জি জি, মানে প্রতি বছরই প্রায় এখানে পানি প্রবেশ করে এবং কি আপনারা জানেন এই নদীটা মানে খুব নিকটবর্তী। যদি এখানে ভালো একটা বাঁধ দেওয়া হতো দেখা যেতেছে যে আমরা এভাবে মানে প্রতি বছর এখানে পানি ঢুকতো না, আর পাশাপাশি এটা ভাঙনের কবল থেকে আমরা রক্ষা পেতাম। আমরা খুব আতঙ্কের ভিতরে আছি যে কোন সময় আমাদের এই মানে মাদ্রাসা
মানে ভেঙে যায়। এই মানে খুব একটা দূর নাই, অল্প দূরে আর কি আমাদের এই নদীতে। জি, ধন্যবাদ। আপনি জানেন যে পরীক্ষার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই পানি প্রবেশ করার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু অনেকটাই শিক্ষার্থীদের অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি। দর্শক, এবার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান এবং সায়েমউদ্দিন। প্রথমে চলে যাব আমি আসলে সুনামগঞ্জে আছেন মেহেদী। আসলে বন্যার কি অবস্থা দেখছেন? বন্যার্তরা আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছে, সব মিলিয়ে সেখানকার চিত্র কেমন জানাবেন আমাদেরকে। যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই আবহাওয়া কিন্তু গত 4 দিন ধরে সুনামগঞ্জে বিদ্যমান আছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নত হচ্ছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে নদীর পানি কমেছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এখন বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি সেই হিসাবে এখন কিন্তু বন্যার সংখ্যা পুরোপুরি কেটে গেছে। এখন যে পানিটা আছে সেটি হচ্ছে স্বাভাবিক পানি এবং হাওরে এখনের পানিটা আসলে সুনামগঞ্জে উপকারে আসবে এবং বিশেষ করে মাছের জন্য এই পানিটা খুবই প্রয়োজনীয়। এবং আপনাকে ক্ষয়ক্ষতির বিষয়টা যদি একটু বলি যে সুনামগঞ্জে প্রায় 8000 পুকুর পানিতে তলিয়ে গেছে, যেখানে প্রায় 4000 মেট্রিক টন মাছ পানিতে ভেসে গেছে এবং এর যে খামারিরা এর প্রায় 72 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে সড়কটি আছে, এরকম গ্রামীণ প্রায় 250 কিলোমিটার সড়ক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এলজিডি এবং সুনামগঞ্জের জনপদ বিভাগ। তো সব মিলিয়ে এখন যে অবস্থা মোটামুটি বন্যার পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছেন আগামী 24 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, যার কারণে বন্যার পরিস্থিতি আর থাকবে না এবং দিন দিন উন্নতির দিকে যাবে। আর একটা বিষয় হচ্ছে সুনামগঞ্জের যে সমস্যা বেশি দাঁড়িয়েছিল বন্যাকালীন সময়ে, সেটি হচ্ছে ত্রাণ সহায়তা। সরকারিভাবে তেমন কোনো ত্রাণ সহায়তা করা হয়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন এখানে স্থানীয় লোকজন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সার্বিক পরিস্থিতি। জ্যোতি। মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে। এবার যাব সিরাজগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী সায়েমউদ্দিন। সায়েম, আপনি জানাবেন আসলে সিরাজগঞ্জে কি অবস্থা, বন্যার পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন ছোট্ট করে। যদি সকাল থেকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জে স্থির অবস্থায় রয়েছে, একদম অপরিবর্তিত বলা চলে। কারণ সকাল থেকে আমরা যেটি জেনেছিলাম যে সকাল 6টায় 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা, সেটি কিন্তু এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। আর এছাড়া কিন্তু কাজীপুর পয়েন্টে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে সেটি কিন্তু প্রায় 5 সেন্টিমিটার কমে গিয়েছে আর কি। এর জন্য আসলে তারপরেও কিন্তু বলা যায় যে কিন্তু আসলে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল এলাকাগুলোতে সিরাজগঞ্জের জেলার মধ্যে প্লাবিত হয়েছে। তার মধ্যে 34টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষ বেশি, এর মধ্যে প্রায় 83,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিন্তু যোগাযোগ ব্যবস্থা, নিম্নাঞ্চলের অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু আসলে দুরবস্থা হয়ে গিয়েছে, কারণ নৌকা ছাড়া আসলে তাদের আসলে চলাচলের আর কোনো মাধ্যম নেই। এছাড়াও সিরাজগঞ্জ জেলার মধ্যে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যে কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও পানিবন্দী মানুষ যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এই বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য যে খাবার রয়েছে সেগুলো সংকট দেখা দিয়েছে, যে কারণে আসলে তারা কিন্তু নানা সমস্যায় ভুগছেন। তারা সরকারি এবং বেসরকারি সহযোগিতা চাচ্ছেন। আমরা সিরাজগঞ্জের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা যিনি রয়েছেন আখতারুজ্জামান, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে বরাদ্দ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এটি কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে বরাদ্দ যে রয়েছে সেইগুলো কিন্তু আসলে সরবরাহ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের জানানো হয়েছে যে এই যে বন্যা কবলিত মানুষ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে আশ্রয় কেন্দ্র এবং মেডিকেল টিম গঠন করে রাখা হয়েছে। ইতোমধ্যেই যারা পানিবন্দী হয়েছেন অনেকেই কিন্তু আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করার জন্য দেওয়া হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জেনেছি যে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু অপরিবর্তিত থাকবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জ্যোতি। আমাদের সহকর্মী সায়েমউদ্দিন যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে।
বন্যায় সারা দেশে পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। বন্যা দুর্গত 18 জেলায় 3000 আশ্রয় কেন্দ্রে 40,000-এর বেশি লোক আশ্রয় নিয়েছেন। এমনটি জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত জেলাসহ সব জেলায় চাহিদার চেয়ে বেশি ত্রাণ মজুত রয়েছে। সমস্ত জেলা প্রশাসনের সাথে ব্যাপারে কথা বলছি। আমাদের কাছে সমস্ত জেলা প্রশাসকরা যেখানে যেখানে বন্যা হয়েছে শতভাগ আশ্বস্ত করেছে যে প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। এমন কোনো এই অভিযোগের আমরা কোনো পাই নাই, কোনো সত্যতা পাই নাই। এবং আমি এটা আপনাদেরকে পরিষ্কার বলতে চাই যে আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। এবার অন্য প্রসঙ্গ, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো রাজপথে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, স্লোগান, মিছিল, মিটিংয়ে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। নিজ নিজ ক্যাম্পাসে অব্যাহত আছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। পঞ্চম দিনের মতো রোববার কোটা বাতিলের দাবিতে 3 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে কোটা সংস্কারের দাবি জানায় তারা। এতে মহাসড়কের 2 পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে যাত্রী ও যানবাহন চালকেরা। একই দাবিতে খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়। টানা 2 ঘন্টার অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয় মহাসড়কে। আন্দোলনরত শিক্ষার্থীদের আক্ষেপ, কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। কোটা বাতিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। অনগ্রসর জনগোষ্ঠীকে অগ্রসর করে নিয়েছে। আমরা মেধার সমতা করে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। একান্তই যদি কাউকে কোটা দেওয়ার দরকার হয় সেটা যেন প্রতিবন্ধী কোটা সিস্টেম চালু করা হোক, এবং সেটাও খুব বেশি না। আমরা চাই সর্বোচ্চ যদি কোটা দেওয়া হয় তাহলে সেটা যেন 10%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী বিভিন্ন সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দর্শক, সবশেষ পরিস্থিতি জানাতে চানখারপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা আসলে এখন কি বলছেন, তাদের কি দায় দায়িত্ব এবং তারা কি বলছেন, আসলে দায় দাবি নিয়ে কি বলছেন? মানুষ এখানে জড়ো হয়েছে এবং কি পরিমাণ কোটা সংস্কার আন্দোলনকারীরা এখানে জড়ো হয়ে হানিফ ফ্লাইওভারের যে গোড়া, সেই হানিফ ফ্লাইওভারের যে গোড়া তা বন্ধ করে দিয়েছে। এবং আপনি জানেন যে নগর পুরলে দেবালয় রক্ষা পায় না, তাই আমরা হয়তো এখানে চিত্র দেখে বুঝতে পারছি। এবং হানিফ ফ্লাইওভারের যে বর্তমান অবস্থা বা চাঁদখারপুলে যে বর্তমান অবস্থা, সেখানে অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা বারবার জানাচ্ছেন যতদিন পর্যন্ত না কোটা প্রথা বাতিল করা হবে ততদিন পর্যন্ত তারা এভাবে অবরোধ কর্মসূচি সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করবে। এবং আপনাদেরকে আমরা দেখাতে চাই যে হানিফ ফ্লাইওভার সংশ্লিষ্ট যেই জায়গাটি রয়েছে সেখানেকার মেইন জায়গাটি তা সায়দাবাদ বাস টার্মিনাল, নারায়ণগঞ্জ, ডেবরা এবং চিটাগং রোড সংলগ্ন। অর্থাৎ আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ধরে কিন্তু এই যানজট চলছে এই ফ্লাইওভার জুড়ে, এবং পুরো ফ্লাইওভার কিন্তু যানজটের কারণে বন্ধ হয়ে রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা ধরে যাত্রীরা এখানে অপেক্ষা করছে। তাছাড়া এখানে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা বলছেন যে বৈষম্য বিরোধী তাদের যে দাবি, এই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা দাঁড়িয়েছে এবং তারা বারবার বলছে যে কোটা প্রথা যতদিন না নিপাত যাবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এখানকার যারা আছে তাদের সাথে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই যে আপনারা তো আজকে বাংলা ব্লকের কর্মসূচি করছেন, তো আপনারা এই কর্মসূচি কতদিন ধরে চালাবেন? যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আপনারা দেখেছেন 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে।
আমাদের এই স্বাধীনতার আন্দোলনটা ছিল বা স্বাধীনতার মুক্তিযুদ্ধ ছিল মূলত হচ্ছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো বৈষম্য দূর করতে পারি নাই। তো আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হবে ততদিন আমাদের এই সংগ্রাম আন্দোলন চলতে থাকবে। আপনাদের এই দাবির কারণে তো এখানকার ভোগান্তিতে পড়েছে যারা বাসে করে আসছে বা যারা এখানে হাসপাতালে আসতেছে, এই বিষয়ে কি বলতে চাচ্ছেন আপনারা? আপনার কাছে মনে হচ্ছে সকলে ভোগান্তিতে আছে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা সারাটা বছর লেখাপড়া করে আজকে চাকরি দ্বার প্রান্তে আছি, সেখানে কোটার বৈষম্যের কারণে আমরা যদি চাকরি না পাই, আমার পরিবার, আমি নিজস্ব আমার নিজের লাইফ, আমরা সারা জীবন ভোগান্তিতে থাকবো। এই ভোগান্তির দায়ভার কে নেবে? শুনছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছিলেন যে তাদের এই বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে যতদিন পর্যন্ত রায় আসবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, সেটারই বিস্তারিত জানাচ্ছিলেন চাংখারপুল থেকে আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আজ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দর্শক, বিস্তারিত জানাতে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির এবং ইলিয়াস আহমেদ। আমি প্রথমে চলে যাব কুমিল্লায় আছেন সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সুমন, কি কর্মসূচি আসলে পালন করছে কোটা বিরোধীরা? জি, যেটা বলছিলেন জ্যোতি, আসলে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে মেধার ভিত্তিতে আসলে সকল কিছু যাতে নেওয়া হয় সকল সরকারি চাকরিতে। তবে একটা বিষয় জানা যায় কি, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে আমি দেখেছি আসলে তাদের অবস্থানের কারণে দুই সাইডে যে গাড়ি রয়েছে সব গাড়ি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে তারা বলছে দেহে প্রাণ থাকবে তুমি কোটার বিরুদ্ধে সংগ্রাম করবো, ততদিন নাতিপুত্র কোটা কেন, মেধাবীরা কেন বাংলার হাতে আরো বাসা, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে তারা আরেকবার এবং সেই গড়জোটাকে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে তারা অবস্থান নিয়েছেন। দুই সাইডে গাড়ি চলাচল বন্ধ হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তারা আসলে বলছেন, তারা সরকারের কাছে দাবি করছেন যে এই কোটা সংস্কার না, কারণ মেধা বলে আসলে তারা বলছেন যে এই জাতি আসলে মেধা শূন্য হয়ে যাবে যদি মেধার ভিত্তিতে না হয়। তাহলে আসলে কোটা, যে আরেকদিকে কোটা যারা বল পেয়েছেন তাদের সাথে সবকিছু মিলে বলা যায় কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থান হওয়ার কারণে দীর্ঘ সারি আসলে যানজট সৃষ্টি হয়েছে দুই সাইডে, এবং বিকেল 4টা থেকে আসলে তারা অবস্থান হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অর্থনীতির একটা বড় চাকা, এবং সেই সড়কে আসলে আমরা দেখতে পেয়েছি যে আসলে তীব্র গাড়ির যানজট দেখতে পাচ্ছেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এবং সেই যানজটের ফলে আসলে অর্থনীতির আসলে অনেক ক্ষতি হয়েছে। ডেইলি 100-200 কোটি টাকা আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে রপ্তানি হয়ে থাকে। এবং একটা আমি জানিয়ে রাখি, কুমিল্লার আমি দেখেছি দুই সাইডে দীর্ঘ সারির যানজট সৃষ্টি হয়েছে। আসলে এখানে পুলিশ এবং তার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সবকিছু মিলিয়ে বলা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা যাত্রী রয়েছে তারা আসলে অসহায়, এবং তারা বলছেন আসলে এই ধরনের কর্মসংস্থান যদি চলতেই থাকে তাহলে আসলে মানুষের জনদুর্ভোগ আসলে বেড়ে চলেছে। তবে একটা জানা গিয়ে কুমিল্লা আমরা দেখেছি সেই জনদুর্ভোগের আমরা যদি যাত্রী আসলে বলছেন যে ভাই এই আন্দোলনটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে করা হোক এবং সরকারের সাথে কথা বলে একটা সমঝোতার ভিত্তিতে কিছু করা হোক। সবকিছু মিলে বলা যায় আসলে কুমিল্লার যে যানজট আমি দেখেছি জনদুর্ভোগ তৈরি হয়েছে দুই সাইডের দীর্ঘ সারি যে যানজট। আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, কুমিল্লার এই যানজট যদি চলতেই থাকে দীর্ঘ সারি 2-3 ঘন্টা, তাহলে আসলে দীর্ঘ 30-40 কিলো আসলে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রদের দাবি আসলে বলছেন সরকারের সাথে বসে একটা সমঝোতা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। সুমন কবি যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। দর্শক, একই বিষয়ে আমরা ময়মনসিংহে যাব ইলিয়াসের কাছে। ইলিয়াস আছেন আমার সাথে, যুক্ত হয়েছেন নিশ্চয়ই। ইলিয়াস, আপনি কোথায় আছেন এবং আপনার সেখানে আসলে কি কি কর্মসূচি পালন করছে কোটা বিরোধীরা, এবং তারা আসলে কি বলছেন, কতদিন নাগাদ এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন, তাদের সাথে কথা হয়েছে কিনা? কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, অর্থাৎ শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন কিন্তু তাদের চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া রেলক্রসিং এলাকায় রয়েছি। সেখানে কিন্তু শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে, অর্থাৎ একটি ট্রেন অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন, এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটি ট্রেন অর্থাৎ ময়মনসিংহ
হতে জামালপুর গ্রামে একটি ট্রেন কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কোটা প্রথা কেন থাকবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি প্রায় আধা ঘন্টা আগে থেকেই কিন্তু এই রেলপথ অবরোধ করে আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন, যার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছেন এবং মানুষের এই ভোগান্তি কিন্তু একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি নগরীর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে এবং ট্রেনটিও কিন্তু কিছুক্ষণ আগে থেকেই এখানে আটকা পড়েছে। অর্থাৎ বলা যায় যে সব মিলিয়ে যে একটি ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছে এবং এই আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে আপনারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন, এতে তো সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে, কখন আসলে এই অবরোধ তুলে নেবেন? আমরা আমাদের এই অবরোধ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবরোধ চালিয়ে যাব। সারা বাংলাদেশ তথা আমরা ময়মনসিংহ যে ছাত্র সমাজ আছি, সেই ছাত্র সমাজ সারা বাংলাদেশের ছাত্র সমাজের পাশে আছি। যে অনৈতিক অযৌক্তিক যে কোটা প্রথা যতক্ষণ পর্যন্ত সরকার উঠিয়ে যে হাইকোর্ট যে আপিল দিয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত উঠিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চলমান রাখবো। আপনারা তো ছাত্রলীগের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে। না, আমরা ছাত্রলীগের বিরুদ্ধে বলতে হচ্ছে আমাদের হলের যে ছাত্র ভাইরা আছে তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। কেন আসতে পারেনি সেই বিষয়ে আমরা এখনো জানি না, সেই বিষয় নিয়ে আমরা এখনো করি নাই, কারণ আমরা এখানে আন্দোলনে রত আছি। তো কোনো বাধা বিপত্তি দিয়ে আমাদের আটকানো যাবে না, সেটা সরকার হোক সরকার বিরোধী হোক। আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না, আমরা সরকারের পক্ষে কোনো পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি। আমাদের যে দাবি, আমাদের যে আজকের আন্দোলন, সেই আন্দোলন শুনছিলেন যে তারা কিন্তু বিভিন্ন দাবিতে অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু তাদের আন্দোলনে সাধারণ ছাত্রদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রলীগের বিরুদ্ধে এবং তারা বলছেন যে হল থেকে তাদেরকে ছাত্রদেরকে আন্দোলনে হচ্ছে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আন্দোলনের পর যে রেলপথ অবরোধ করা হয়েছে তা থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারীরা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আপনার কাছে কি তথ্য আছে কোটা আন্দোলন নিয়ে, জানাবেন আমাদেরকে। জি, আসলে বিশ্ববিদ্যালয় আন্দোলন করলে গত 3 দিন ধরে তারা গুরুত্বপূর্ণ সড়ক 2 নম্বর গেটে এসে তারা মূলত আন্দোলন করছে। এই সড়ক তারা এখন অবরুদ্ধ করে রেখেছে, কারণ গত 3 দিন ধরে তারা প্রতিদিন বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক 2 নম্বর গেটে এখানে তারা সড়ক অবরোধ করেই বিক্ষোভ মিছিল করছে। পাশাপাশি যে কোটা রয়েছে সেটি বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা যদি বলছেন কোটার কারণে আসলে যেটি বৈষম্য দাঁড়িয়েছে, সেই বৈষম্যের কারণেই মূলত যারা মেধা তালিকায় পাশ হয় এবং যারা মেধা তালিকায় প্রথম হওয়ার পরেও কোটা বৈষম্যের কারণে অনেক শিক্ষার্থী আসলে পড়াশোনা শেষ করার পরে ভালো চাকরি পায় না এবং চাকরি জীবনে গেলেও তারা ভালো সুযোগ সুবিধা পায় না। তাই শিক্ষার্থীরা বারবার বলছেন আসলে কোটা পদ্ধতি যেন বাতিল করা হয়, কারণ 2018 সালে সরকার যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র তারা বহাল যাচ্ছেন, কারণ তারা বলছেন সরকার যে কোটা প্রথা বাতিল করেছিল সেটি যেন পরিবর্তন বহাল করা। কারণ হাইকোর্ট থেকে যে কোটা প্রথার যে বিষয়টি রাখা হয়েছিল সেটি তারা পুনরায় সংস্কার চান বলে এখানকার যারা ছাত্ররা রয়েছেন তারা সেটি বলছেন। তারা বলছেন যারা মেধা তালিকায় তারা পড়াশোনা করার পরে প্রথম স্থান পাওয়ার পরেও যারা চাকরি পান না কোটার কারণে, মূলত কোটার যে বৈষম্য সেই বৈষম্যের কারণে আসলে শিক্ষার্থীরা, অনেক মেধাবী শিক্ষার্থী আসলে অকালে তাদের যে চাওয়া পাওয়াটা তারা সেটি পায় না। তারা বিশ্ববিদ্যালয় জীবনে সেকশন জট সহ পড়াশোনার বিভিন্ন গাফিলতি থাকার পরেও তারা পড়াশোনা করে মেধা তালিকায় স্থান পাওয়ার পরেও তারা ঠিক মতো চাকরি পায় না। সেই জন্য তারা চাকরিতে যে কোটার বৈষম্য রয়েছে সেই বৈষম্য তারা বাতিল চাচ্ছেন। তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন কোটা নামের যে বৈষম্য সেটি
মেনে নেওয়া হবে না, কারণ কোটা প্রথা বাতিল ছাড়া তারা ঘরে ফিরবে না বলে শিক্ষার্থীরা বলছেন। তারা বারবারই স্লোগান দিচ্ছেন আসলে কোটা নিয়ে যেটি শিক্ষার্থীদের সাথে এক ধরনের তামাশা করা হচ্ছে সেটি যেন বন্ধ করা হয়, কারণ কোটার কারণে মেধাবী যারা শিক্ষার্থী রয়েছেন তারা কোটার কারণে অনেক সময় জড়িত এবং ভালো চাকরি পাওয়ার থাকলেও কোটার কারণে তারা চাকরি পান না। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে 4 রাস্তা বলা যায় মহাসড়ক, এই চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেটি অবরুদ্ধ করে রেখে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন। এতে করে সড়কের চারপাশে, যেটা মূলত 4 রাস্তার একটি মোড়, সড়কের চারপাশে কয়েক কিলোমিটার ধরে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা তাদের যে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না। তারা আজকের মতো আন্দোলন করলে প্রতিদিন তারা শহরে এসে তারা আন্দোলন করে, কারণ তারা আগে ক্যাম্পাসে আন্দোলন করলে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে শহরে এসে শিক্ষার্থীরা এখন পর্যন্ত সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। শিক্ষকদের আন্দোলনে স্থবির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সরকারের পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটিও অনিশ্চিত। তবে দাবি আদায়ে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও আদৌ দাবি পূরণ হবে কিনা তা নিয়ে কথা সংশয়ে রয়েছেন শিক্ষকরা। এমনকি সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো আশ্বাস। আন্দোলন নিয়ে বিভ্রান্ত ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন শিক্ষকরা। দেখছেন দেশ জনপদ সংবাদ। মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হাওলাদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের এক সমর্থক। দুপুর 1টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে পাঁচগাঁও ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন দেওয়ান মনিরুজ্জামান রব। এ সময় ইউপি চেয়ারম্যান সুমন দেওয়ানের পক্ষে অবস্থান নেন। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর 1টার দিকে ইউপি চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি করে তাকে প্রকাশ্যে বুকে গুলি করে দ্রুত চলে যায়। পরে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। দর্শক নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন চেয়ারম্যান সুমন হত্যায় সব অপরাধীদেরকে আটক করা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? সকাল 10টায় টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের এম ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে সেখানে যিনি নিহত হয়েছেন ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার, উনি আসলে এই বিজয় প্রার্থী মনিরুজ্জামানের আসলে সমর্থন ছিলেন। আসলে নির্বাচন শেষ হয়েছে 1টার সময়, তো সেখানে আসলে মনিরুজ্জামান নির্বাচিত হন 9 ভোট পেয়ে, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান মিলন, উনি আসলে 2 ভোট পেয়েছেন। তো ইউপি চেয়ারম্যান সুমন আসলে মনিরুজ্জামানের সমর্থন ছিলেন, আর মিলনের সমর্থন নূর মোহাম্মদ আর ইউপি চেয়ারম্যান সুমনের সাথে আসলে নির্বাচন শেষে ধস্তাধস্তি হয়। তারপরে আসলে প্রকাশ্যে সুমনকে নূর মোহাম্মদ গুলি করে হত্যা করে এরকমটা আমরা স্বজনদের কাছ থেকে জেনেছি। এখানে তাকে উদ্ধার করে আসলে প্রথমে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক আসলে ঢাকা
ঢাকা মেডিকেলে পাঠালে আসলে তার সেখানেই সড়কে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে মরদেহ নিয়ে আসলে সেখান থেকে থানায় ডেড বডি যখন নিয়ে আসে তখন স্বজনরা 1 ঘন্টা পরে আবার স্বজনরা একটু দেখেন, বলেন যে উনি জীবিত আছেন। তড়িঘড়ি করে আসলে আবার সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আবার পরীক্ষা নিরীক্ষা শেষে আসলে তাকে মৃত ঘোষণা করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। এই ছিল মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি সর্বশেষ তথ্য আমার কাছে। বেনজিরের দেশ ছাড়ার খবরের পর অনেকেই মোমেনের অপকর্ম নিয়ে কথা বলতে শুরু করেছেন। দরিদ্র মোমেনের জীবনে আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। সাবেক এই পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মোমেন। বিশালাকৃতির বাগান বাড়ির পাশাপাশি প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে আমরা বিস্তারিত জানব। হ্যাঁ, ছিলাম আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কোম্পানির পরিচয় দেয়। ওই ব্যানার্জির ছত্র ছায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরোপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলট ছিল, সরকারি আলট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায় কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে 100 কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকে প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়। আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারেই সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমি নিয়ে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসে পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাতের কথা বলে এলো। আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক ব্যাখ্যা আছে। আমি কোনোদিন ঘুষের চাকরিও করি নাই, বোস কামের ওটা আনি নাই, 900 করি নাই, কোথাও বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ভাঙন রোধক বাঁধের কাজে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই দেখা দিয়েছে ভাঙন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নিয়ম মেনেই বালু তুলছে ঠিকাদার প্রতিষ্ঠান। সহকর্মী সাইম উদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর ডান তীরে সিরাজগঞ্জের পাঁচিল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান। 2টি ড্রেজিং মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এরই মধ্যে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। জমি জমা ভেঙে গেল, বাড়ি ঘর ভেঙে গেছে। ইয়েতে বাড়িটা এসে লাগে আর যে বালু টসকে টসকে ভেঙে পড়তেছে। বন্ধুরা করবো কে, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায়। জমি জমা ব্যাগ গেল নদীর মধ্যে, বাড়ি হানো যায়, তাহলে কেবা করে থাকবো তাই কোন। এই যে আর 2টা চাপ আসছে।
গেল কয়েকদিনের উজানের পাহাড়ি ঢলের যমুনার পানি এখন সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার শাহজাদপুর উপজেলায় পাঁচিল ও পাড়পাঁচিল গ্রামে আবাদি ফসল, মসজিদ ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজের জন্য নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। এই যে কিছু অবৈধ বালু উত্তোলন হচ্ছে, এই কারণে ভাঙতেছে। এই বালু কইরা ধরেন আরো বেশি ভাঙতেছে। আমরা চাই যে এই বালুটা জানি এই ডেদার বন্ধ করতে হয়। তখন না সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। বাঁধ সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারদের সাইডে থাকা কর্মকর্তা বালু উত্তোলনের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নিয়ম অনুযায়ী বালু উত্তোলন করা হচ্ছে জানিয়ে এলাকাবাসীর অভিযোগ, খতিয়ে দেখে বালখেডের পথ পরিবর্তন করা যেতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের সাথে আলাপ করে দেখব যদি বিকল্প পথে আমরা এগুলিকে চলাচলের জন্য ব্যবহার করতে পারি তাহলে ভাঙন কমে কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাঁচিল এলাকায় 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 22 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। সারা দেশের ন্যায় বগুড়াতেও উৎসব মুখরভাবে চলছে জগন্নাথ দেবের রথযাত্রা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, রথযাত্রা এই মুহূর্তে আসলে কোথায় রয়েছে এবং কেমন দেখছেন আসলে বগুড়ার আয়োজন? যেটি সারা দেশের ন্যায় আজ কিন্তু বগুড়াতে উৎসব মুখরভাবে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ রথযাত্রা। ইতিমধ্যে কিন্তু বগুড়া শহরে সরকারি ইস্কন মন্দিরের সামনে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম কিন্তু হয়েছে। রথে কিন্তু জগন্নাথ দেবকে তোলার সকল প্রস্তুতি চলছে এবং জগন্নাথ দেবকে কিন্তু রথে তোলা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে জগন্নাথ দেবের এই রথযাত্রার রথে আসীন হওয়ার পর সেই রথের দড়ি ধরলে পুনর্জন্ম হয় না এবং অসীম পুণ্য লাভ হয়। বগুড়ার এই রথযাত্রা কিন্তু প্রতি বছর উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় একটি উৎসব হিসেবে পালিত হয় এবং সকাল থেকেই যজ্ঞ, আলোচনা সভা এবং ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের পর এখন কিন্তু রথযাত্রার শুরুর কিন্তু সকল প্রস্তুতি কিন্তু নিয়েছে ইস্কন এবং এখন এখান থেকে শুরু হয়ে এই রথযাত্রাটি পুলিশ লাইন শিব মন্দিরে গিয়ে কিন্তু শেষ হবে এবং এই রথযাত্রাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এই সংস্কার ইস্কন মন্দিরের সামনে মিলিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় কিন্তু উদযাপন করা হচ্ছে রথযাত্রা। আমাদের সরাসরি কথা বলবো উদযাপন পরিষদের সভাপতি কেমন আয়োজন চলছে। ধন্যবাদ। আসলে বাংলাদেশের জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে এখানে আমাদের বগুড়া জেলা প্রশাসন থেকে সদর এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় ধর্ম নির্বিশেষে এখানে আমাদের সবাই এখানে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে আমরা সমস্ত রয়েছি এবং আইন শৃঙ্খলা খুবই সুন্দর এবং সনাতন ধর্মের মানুষের প্রায় 10,000 লোকের এখানে সমাগম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যদি আপনি দেখছেন যে আসলে জগন্নাথ দেবের যে রথযাত্রা সারা কিন্তু আজ একসাথে উদযাপিত হচ্ছে এবং জগন্নাথ দেবের কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সারা পুরো বগুড়ার সকলে কিন্তু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু আজ মিলিত হয়েছে ইস্কন মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই রথযাত্রায় একটু কিছুক্ষণের মধ্যে নারিকেল কিন্তু জগন্নাথ দেবের সামনে তারপরে কিন্তু এই রথযাত্রা শুরু হবে। এখানে উপস্থিত আছেন সদরের সংসদ সদস্য রাঘবিল হাসান রিপু, উপস্থিত আছেন ইসলাম, উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই রথযাত্রাকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ভবন কিন্তু তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ দেবকে আনার পর থেকে এই অনুষ্ঠান কিন্তু চলবে আরো কয়েক ঘন্টা এবং আজকে যেটা আকাশে একটু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। প্রতি বছর এই কিন্তু বৃষ্টি হয় আষাঢ় মাসে তৃতীয় তিথিতে এই রথযাত্রা উন্মাদনা থাকে। আমরা একটু সরাসরি কথা বলবো পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সাথে যে আজকে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা আপনারা রথযাত্রাকে ঘিরে কেমন রেখেছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এবং পথের সূচনা থেকে শেষ পর্যন্ত
প্রতিটি পয়েন্টে থাকবে, আমাদের ডিবি সদস্য থাকবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং একটা ইলেকট্রনিক নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের পোশাকে এবং সাদা পোশাকে সবগুলো থাকবে এবং আমরা সার্বজনীন যারা আয়োজক আমরা যোগাযোগ রাখছি এবং তাদের আয়োজনের ক্ষেত্রে সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণ করে যে ধরনের ব্যবস্থা নেওয়া যদি আসলে অসাম্প্রদায়িক চেতনা সদরের সদস্য ভাইয়েরা আমাদের জেলা হবে সাইফুল ইসলাম আমরা এই আয়োজনটি সম্পূর্ণ করার জন্য তারাও কিন্তু এখানে সামনে সারিতে থেকে কিন্তু তারা ভূমিকা রাখছে এবং সকলের অত্যন্ত উৎসবমুখর ভাবে প্রতি বছরের রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যাশা এটি আজ থেকে 7 দিন পরে আবারও কিন্তু উল্টো রথযাত্রা, আবারও জগন্নাথদেব ফিরে আসবে তার নিজ ধামে। যদি বগুড়া থেকে রথযাত্রা উৎসবের বিস্তারিত আমার কাছে এটি ছিল সর্বশেষ।